ওয়েলকাম টু ফিনিক্স এডুকেশন চ্যানেল। আমরা আজকে পড়ব ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে। আচ্ছা, রিগার্ডিং ইলেকট্রোম্যাগনেটিজম, যেমন আমরা আগে ইলেকট্রিক ফিল্ড নিয়ে পড়েছি, সেরকম ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর ফিল্ড। তার মানে তার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে, মান আর দিক দুটোই আছে। তার মানে যদি একটা ইলেকট্রিক ফিল্ডকে তুমি এইভাবে ডিফাইন করো যে এটার ডাইরেকশন এদিকে আর এটার ইন্টেন্সিটি ধরো 10 ইউনিট, তাহলে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডকেও তুমি এইভাবেই ডিফাইন করবে, তার একটা ডাইরেকশন থাকবে আর তার ম্যাগনিটিউড থাকবে। এবারে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝার চেষ্টা করবো যে ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা কি হচ্ছে। ধরো এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে আর তার পাশে এখানে একটা কিউ চার্জ আছে, স্ট্যাটিক চার্জ, আমরা চার্জটাকে এখানে লিখে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই যে আই কারেন্টটা যে ফ্লো হচ্ছে সেইটা একটা তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সবসময় এটা জেনে রাখবে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কোনো মুভিং চার্জ দিয়ে। আর আই মানে কি? আই কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি? কারেন্ট ফ্লো করা মানে হচ্ছে চার্জ মুভ করছে। কারণ আমরা কারেন্ট মানে কি জানি? কারেন্ট মানে হচ্ছে পার ইউনিট টাইমে কতগুলো চার্জ একটা নির্দিষ্ট তারের ক্ষেত্রফল অতিক্রম করলো, সেটাই হচ্ছে কারেন্ট। তাহলে যখনই চার্জ মুভেবল হয়, মুভিং চার্জ হয়, তখনই সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর আরো একটা ব্যাপার আমরা দেখবো, যদি এই চার্জটা যখন স্থির আছে তখন কোনো ব্যাপার ঘটছে না, কিন্তু ধরো এই চার্জটাকে আমরা একটা ভেলোসিটি দিলাম এই সাইডে যদি আমি ভেলোসিটি দিতে আরম্ভ করবো, আমি যদি একটা লিনিয়ার ভেলোসিটি দিই, তাহলে নিউটনস ল থেকে আমি জানতে পারি যে অন্য কোনো ফোর্স যদি এর উপর না কাজ করে তাহলে ও এদিকেই চলতে থাকবে। কিন্তু আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে ওর উপর একটা এইরকম ফোর্স ক্রিয়েট হবে, এফ ফোর্স। বাট কোন ডাইরেকশনে কি করে এই ফোর্সটা এদিকে ক্রিয়েট হচ্ছে সেটা আমরা পরে বুঝবো। কিন্তু এই দিককার এই ফোর্সটা ক্রিয়েট হওয়ার জন্য কি হচ্ছে, এই ডাইরেকশনটা স্ট্রেট এদিকে না হয়ে এদিকে একটু বেঁকে যাবে। তাহলে আমরা যখনই দেখবো যে আমরা এই কিউটাকে এইরকম বরাবর এই ডাইরেকশনে একটা ফোর্স দিলাম, কিন্তু যখন এটা এদিকে বেঁকে যেতে আরম্ভ করছে, তার মানে ওর উপরে এইদিকে একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটা কি? এই ফোর্সটাকে তুমি যদি ডিফাইন করতে চাও বা ডেসক্রাইব করতে চাও, তখন তোমাকে এই ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা আসতে হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানলাম এই ছোট্ট এক্সপেরিমেন্টটা থেকে। কি? ম্যাগনেটিক ফিল্ড একটা মুভিং চার্জের উপরে একটা ফোর্স এক্সার্ট করে। এটা একটা মুভিং চার্জ, এটা স্ট্যাটিক চার্জ ছিল না, এটা মুভ করছিল, তাই জন্য ওর উপর একটা ফোর্স এক্সার্টেড হলো। যদিও যখন যতক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর উপর কোনো ফোর্স এক্সার্ট করছিল না। আবার আমরা জানি যে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড কত হয়? F ইকুয়ালস টু QE। তো এখানে কিন্তু চার্জের ভেলোসিটির কোনো টার্ম নেই F ইকুয়ালস টু তে, মানে ফোর্স ইকুয়ালস টু তে। তার মানে এটাও আমরা বলতে পারি যে যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন সে কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি করে না। যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতো তাহলে এই চার্জের উপর একটা ফোর্স হতো আর চার্জটা সরে যেত নিজের জায়গা থেকে। তাহলে একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। হ্যাঁ, এবারে এখানে এই জিনিসগুলোকে বোঝার জন্য আমাদের অলরেডি আমরা যেটা ফিজিক্সে পড়েছি, যেটা হচ্ছে বায়োসাভার্টস ল। তো বায়োসাভার্টস ল প্রচন্ড হেল্প করবে আমাদেরকে। বায়োসাভার্টস লতে কি বলা আছে যে এইটা হচ্ছে বায়োসাভার্টস ল এর ইকুয়েশন বা এক্সপ্রেশনটা। তো এটাকে আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে ব্যাপারটা কি হবে অনেকটা, যদি ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, ইচ্ছা করে এটাকে বেঁকিয়ে আঁকা হয়েছে, জেনারেলাইজ ভিউ একটা স্ট্রেট আঁকলে তো স্ট্রেটই হয়ে যেত। ধরো এর মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে আর এইটুকুনি হচ্ছে ডিএ। এটা হচ্ছে কারেন্টের একটা ছোট্ট অংশ, প্রবাহ অংশ, মানে টোটাল কারেন্টটা নেওয়া হয়নি, ছোট্ট একটা অংশ নেওয়া হয়েছে, কারণ আমরা পরেটাকে ইন্টিগ্রেট করবো সেই জন্য। ডি এর একটা খুব ক্ষুদ্র অংশ, কারণ এটা ইউনিফর্ম না, ইউনিফর্ম হলে আমরা যোগ করে দিতাম, কিন্তু যেহেতু এটা বেকাতারা তার নন ইউনিফর্ম, সেই জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। নন ইউনিফর্ম ফিল্ড সবসময় ইন্টিগ্রেশন করতে হবে, তাই আমরা একটা ছোট্ট নন ইউনিফর্ম কারেন্ট পার্ট নিয়েছি। আর সেখান থেকে ধরো r ডিসটেন্স দূরে এটা একটা ডিসটেন্স ভেক্টর, r ডিসটেন্স দূরে একটা পয়েন্ট P আছে, সেই P পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড, যেটা B দিয়ে ডিনোট করা হয়, ম্যাগনেটিক ফিল্ড সাধারণত B দিয়ে ডিনোট করা হয়, ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা বোঝা যায় বায়োসাভার্টস ল থেকে। আমরা প্রথমেই দেখবো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন আমরা কি করে দেখি। আমরা যদি দেখি তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল বা ডান হস্ত বৃদ্ধাঙ্গুলি নিয়ম থেকে আমরা কি জানতে পারি? আমরা যদি এই কারেন্টের বরাবর নিজের আঙুলটা দিই, তাহলে আমরা দেখবো যে আঙুলটা যেদিকে আছে এই আঙুলটার এই সাইড দিয়ে কারেন্টটা উঠছে আর এই সাইড দিয়ে কারেন্টটা নামছে, মানে আঙুলটার বাঁ দিক দিয়ে কারেন্টটা উঠছে আর ডান দিক দিয়ে নামছে। তাহলে বাঁ দিক দিয়ে কারেন্টটা উঠছে মানে এখানে কারেন্টটা উঠছে, এরকম সাইন হবে, ডট ক্লিয়ার সামনের দিকটা অনেকটা মানে আউটওয়ার্ড, এই দিক দিয়ে ফ্লাক্সটা উঠছে আর এই দিক দিয়ে ফ্লাক্সটা নামছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি? এদিক দিয়ে উঠছে আর এদিক দিয়ে নামছে, মানে একটা এরকম যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা। আচ্ছা, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড সেই ডিএল এর কারেন্ট পার্টের জন্য তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। ডিবি টা কারটার উপর ডিপেন্ড করবে, সেটা এই ডিএল কারেন্ট পার্টটার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এর যে ডিসটেন্স এই আর তার সঙ্গে তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, আর কারেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তারপর আমরা প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে যখন ইকুয়াল সাইন দিয়েছিলাম তখন আমাদের কাছে এই
কনস্ট্যান্ট টার্মটা এসেছিল μ0/4 পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের সংক্ষেপে বায়ো-সাভার্টস-এর ল। এবার এই বায়ো-সাভার্টস-এর ল এর হেল্প নিয়ে আমরা একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য যে মানে এটা তো স্ট্রেট ছিল না, এটা একটা জেনারেলাইজড ভিউ ছিল, এবার আমরা একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার নেব, স্ট্রেট কারেন্ট ক্যারিং একটা তার নেব, আর সেই তারের জন্য কত কারেন্ট হয় সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে একটা বড় কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, যার আমি আবার ছোট্ট একটা প্রবাহ অংশ নিয়েছি ডিএল, ছোট্ট একটা প্রবাহ অংশ, আই কারেন্ট এর মধ্যে ফ্লো করছে, আর এই তারটা জাস্ট এল, ক্যাপিটাল এল টা হচ্ছে টোটাল লেন্থ, ঠিক আছে। ক্যাপিটাল আর হচ্ছে এই তারটার সঙ্গে যে পয়েন্টে বার করতে চাই পি পয়েন্ট, তার পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব। কারেন্ট যদি আবার এদিকে যায়, আমি আবার যদি রুলসটা কাজে লাগাই, তাহলে আমি দেখবো যে এই তারের ডান দিকের এই পার্টটাতে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন খাতার পাতার ভেতরের দিকে, মানে ক্রস খাতার পাতার ভেতরের দিকে, আর এদিকে মানে হচ্ছে ডট, মানে খাতার পাতার বাইরের দিকে, মানে তীরের উপরের অংশ আর তীরের পিছনের অংশ। এইভাবে আমরা ব্যাপারটাকে ডিনোট করি। ক্রস মানে হচ্ছে খাতার পাতার ভেতরের দিকে, আর ডট মানে হচ্ছে খাতার পাতার বাইরের দিকে। আচ্ছা, তাহলে আবার সেই বায়ো-সাভার্ট ল এর মতন আমরা এখানে কিছু কিছু জিনিসকে ডিনোট করব, যে এই যে ডিএল, এই তড়িৎ প্রবাহ অংশের সঙ্গে এই পি পয়েন্টটার ডিসটেন্স হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। এর আগেও এটা আর ছিল, ঠিক আছে, ডিসটেন্স ভেক্টর আর ছিল। লম্ব দূরত্বটা যে ক্যাপিটাল আর, এটা আমরা অলরেডি ডিনোট করে দিয়েছি। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস ডিনোট করা আছে, সেটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে এই ডিএল আর আর এর মধ্যে একটা ক্রস প্রোডাক্ট হয়, এখানে একটা ক্রস প্রোডাক্ট। এখানে দেখো ইউনিট ভেক্টর ছিল, ইউনিট ভেক্টরটাকে আসল ভেক্টর বানাবার জন্য আমরা এই আর এর ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম উপরে আর নিচে। ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করার জন্য কি হয়েছে, আর স্কয়ারটা আর কিউব হয়ে গেছে, কারণ এগুলো তো সব ম্যাগনিটিউড। আর এই ম্যাগনিটিউডের সঙ্গে ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করার জন্য এটা একটা আসল ভেক্টর হয়ে গেছে। তাহলে দেখো এরা দুজন কিন্তু পরস্পরের সঙ্গে ক্রস প্রোডাক্টে আছে। তাহলে এটাকে যদি আমি একটু ডিটেইলসে লিখি, তাহলে ব্যাপারটা এরকম হবে, ডিএল আর sin থিটা আর তারপরে n ক্যাপ পারপেন্ডিকুলার। কারণ আমরা জানি যে যখন কোনো একটা খাতার পাতায় কোনো দুটো ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট হয়, ধরো ভেক্টর a আর ভেক্টর b এর মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে, তাহলে তার যে তোমার রেজাল্টেন্টটা তার সেটা সবসময় খাতার পাতার ভেতরের দিকে যায়। আর যদি b আর a এর মধ্যে ক্রস প্রোডাক্ট হয়, তাহলে সেটা এরকম যায়। আমরা অলরেডি জানি ক্রস প্রোডাক্ট সবসময় অন্য প্লেনে থাকে, কখনোই যে দুটো প্লেনে যার মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে তার সঙ্গে থাকে না। আচ্ছা, তাহলে এইখানে ক্রস প্রোডাক্টের জন্য একটা sin থিটা টার্ম আসবে, ক্রস প্রোডাক্টটা sin থিটা, আর ডট প্রোডাক্টের cos থিটা টার্ম আসে, আমরা জানি ফিজিক্সে আমরা অলরেডি দেখেছি। তাহলে এইখানে দেখো ডি এর আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এটা 90 ডিগ্রি একটু বেশি। কত বেশি 90 ডিগ্রি সেটা আমি এখানে বলবো। এই ডি এর আর এর মধ্যে এই আরটা যে এখানে গেছে, আরটাই পারপেন্ডিকুলার ডিসটেন্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে দেখবে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটাই হচ্ছে, একান্তর কোণ, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। একান্তর কোণ হওয়ার জন্য কি হচ্ছে, এইটা আর এটা প্যারালাল, আর এটা হচ্ছে তির্যক বাহুটা, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এবার এইটুকুনি 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 প্লাস থিটা। তাহলে ডি এর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে এখন, 90 প্লাস থিটা। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি এখানে ডিবি এর জায়গায় এই ফর্মুলাটা আসলে বসাই, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে, μ0/4 পাই আই ডিএল sin, কারণ ডি এর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে sin 90 প্লাস থিটা। আমি আর এখানে n ক্যাপিটাল লিখলাম না, কারণ আমি অলরেডি ডিনোট করে দিয়েছি ডিসটেন্সটা, এটা খাতার পাতার ভেতরের দিকে হবে বাই আর স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা জিনিস এখান থেকে দেখে নেব ত্রিকোণমিতির একদম খুব সহজ সূত্র দিয়ে, যে স্মল r ইকুয়ালস টু কত হচ্ছে ক্যাপিটাল R sec থিটা। কারণ দেখো আমরা জানি যে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা হয়, ক্যাপিটাল R বাই এই r ভেক্টর মানে হচ্ছে cos থিটা হতো, তাহলে r ভেক্টর বাই ক্যাপিটাল R ইকুয়ালস টু sec থিটা হবে। ক্যাপিটাল R কে উপরে উঠলে r ইকুয়ালস টু ক্যাপিটাল R sec থিটা। l ইকুয়ালস টু দেখো l হচ্ছে এই ছোট ডিসটেন্সটা l, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কোণটা, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে l ইকুয়ালস টু r tan থিটা, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্কটা। তাহলে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি উভয় সাইডে, যদি ডিফারেন্সিয়েট করি উভয় সাইডে, তাহলে এটা dl হয়ে যায়, এটা হয়ে যায় r sec স্কয়ার d থিটা, কারণ আমরা জানি tan থিটা ডেরিভেটিভ হয় sec স্কয়ার থিটা। তাহলে এই সমস্ত তথ্যগুলো আমাদের হাতে থাকার পরে আমরা পরবর্তী জায়গায় অনায়াসে যেতে পারি। তাহলে আমরা এখানে যদি বাকি ভ্যালুগুলোকে বসাই, আর sin 90 প্লাস থিটা ইকুয়ালস টু cos থিটা আমি লিখতেই পারি, তাহলে তখন ব্যাপারটা কি রকম দাঁড়াবে, μ0/4 পাই i dl এর জায়গায় আমি ভ্যালুটা বসাবো r sec স্কয়ার থিটা d থিটা, তারপরে sin 90 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার জায়গায় আমি এই ভ্যালুটা বসাবো, তাহলে r স্কয়ার sec স্কয়ার থিটা, এটা থিটা হবে। তাহলে আমরা এখানে sec স্কয়ার থিটা কেটে যাচ্ছে, আর থাকছে কি dv ইকুয়ালস টু μ0 i 4 পাই μ0/4 পাই, একটা
একটা আর নিচে থেকে যাচ্ছে আর একটা cos থিটা থাকছে। এইবার এইখানে এইদিকে যে আমি যে বি এর ভ্যালুটা চাই তার জন্য আমাকে এই দুদিকে ইন্টিগ্রেট করতে হবে। যদি আমি দুদিকে ইন্টিগ্রেট করি তাহলে এদিকে ইন্টিগ্রেট করলে তো আমি বুঝতেই পারছি ডিবি এটা শুধু বি হবে অ্যান্সার। এদিকে আমি কিসের সাপেক্ষে কোনটাকে ভেরিয়েবল বানিয়ে ইন্টিগ্রেট করবো? এই অ্যাঙ্গেলটাকে, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা একবার এদিক থেকে এদিকে আসছে আর এই দিক থেকে এদিকে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গেলটা, প্রথম অ্যাঙ্গেলটা এটাকে আমি নাম দেবো θ1, এটাকে আমি নাম দেবো θ2। এই দুটো অ্যাঙ্গেল দুদিকে আছে। যদি এই তারটা ইনফাইনাইটলি বড় হতো, যদি অনেক অসীম বড় হতো তাহলে কি হতো? আস্তে আস্তে এই তারটা যত বড় হবে তত এই অ্যাঙ্গেলের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এরকম করে আস্তে আস্তে অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়তে থাকবে। আর তারটা যত ছোট হবে তত অ্যাঙ্গেলের ভ্যালুটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। আচ্ছা, যখন এই তার দুটো অসীম তখন এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু পুরো 90 ডিগ্রি হবে, ঠিক আছে? যখন এই তারটা ইনফাইনাইট হয়ে যাবে, এটা ইনফাইনাইট, তখন কিন্তু θ1 আর θ2 ভ্যালুটা 90 ডিগ্রি হবে। এমন করে এই কোণ দুটোকে আমরা নিয়েছি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনের জন্য এদিকেও তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই জিনিসগুলো কনস্ট্যান্ট, এগুলো 4πi কিন্তু কারেন্ট যাচ্ছে আর ক্যাপিটাল একটা ডিসটেন্স, এগুলো সব কনস্ট্যান্ট। তাই আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখবো এগুলোকে। ইন্টিগ্রেশন সাইন দেবো cos θ dθ, থিটার রেসপেক্টে আমি এখানে ইন্টিগ্রেট করব। এবার আমি লিমিটটা কি দেবো যাতে আমার অ্যানসারটা ঠিকঠাক আসবে? আমি এখানে লিমিটটা দেবো -θ1 থেকে θ2। এখানে হট করে θ1 থেকে θ2 না দিয়ে -θ1 থেকে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যদি আমি এখানে θ1 থেকে θ2 দিতাম, ইন্টিগ্রেশনে যে নরমাল যে লিমিটের ইন্টিগ্রেশনে একটা মাইনাস সাইন আসে, মানে যদি আমি a থেকে b করি আর এখানে যদি x হয়, তাহলে আমি ইন্টিগ্রেশনটা করার পর ধরো এটা আমি dx ইন্টিগ্রেশন করলাম, তাহলে x²/2 হওয়ার পরে যখন ব্যাপারটা b মানে যখন ব্যাপারটা আমরা যখন মান বসাই তখন এটা মাইনাস হয়ে যায়, মানে b এর ভ্যালু b²/2 a²/2 হয়ে যায়। এই মাইনাসটাকে যাতে অ্যাভয়েড করা যায়, কারণ তারের এই পার্টটা আর তারের এই পার্টটার জন্য টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড এখন তৈরি হবে সেটা কিন্তু যুক্ত হবে। এখানেও ম্যাগনেট এর জন্য তৈরি হচ্ছে, এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের জন্য তৈরি হচ্ছে, এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টও তৈরি হচ্ছে। আমি যদি এখানে মাইনাস না বসাতাম তাহলে এগুলো বিয়োগ হয়ে যেত, বিয়োগ হয়ে গিয়ে এটা পুরো জিরো হয়ে যেত যদি এই তারটা একটা সিমেট্রি থাকে, মানে এর আশেপাশে এর পাশ হলো তোরা তার, এর পাশ হলো তোরা তার, তাহলে এই দুটো থিটাই সেম হয়ে যেত আর এটা বিয়োগ হয়ে যেত। কিন্তু বিয়োগটা যদি এড়ানো যায়, কারণ ইন্টিগ্রেশনের আসল সূত্রেই বিয়োগ থাকে, সেই জন্য আমরা এখানে মাইনাস সাইনটা বসাই। জাস্ট একটা ম্যাথমেটিক্যাল কায়দা আসলে উত্তরটা বের করার জন্য, এছাড়া কিছুই না। তাহলে আমরা যদি এর অ্যানসারটা খুঁজি তাহলে অ্যানসারটা কত হবে? μ0/r/4π আর এর ইন্টিগ্রেশন হবে sin θ, θ2 থেকে θ1 -θ1। তাহলে টোটাল ব্যাপারটা কত দাঁড়াবে? db, আচ্ছা এটা b হয়ে যাবে কারণ ইন্টিগ্রেশনটা করে দিয়েছি আমি, তাহলে এটা b হবে। b ইকুয়ালস টু কত হবে? μ0I/4πr sin θ1 প্লাস sin θ2 বা sin θ2 প্লাস θ1 এটাও লিখতে পারি। এখান থেকে আসে অ্যাকচুয়ালি sin θ2 প্লাস θ1 বা θ1 প্লাস θ2 আমি লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারটা যখন একটা ইনফাইনাইট লেন্থের হবে তখন এই যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো লেস দ্যান 90 ডিগ্রি হবে, আর আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে একটা ফাইনাইট লেন্থের স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য সেটার ভ্যালুটা এরকম হবে। আচ্ছা, যদি ধরে নাও আমি আগেরবার যে ঠিক যেরকম বলছিলাম যে তারটা যদি ইনফাইনাইট পর্যন্ত থাকতো, টু ইনফিনিটি, তারটা যদি ইনফাইনাইট ডিসটেন্স পর্যন্ত যেত, এদিকেও ইনফাইনাইট ডিসটেন্স পর্যন্ত, এদিকেও ইনফাইনাইট ডিসটেন্স পর্যন্ত, তাহলে কি হতো? এই θ2 ভ্যালুটা কত হতো? 90 ডিগ্রি, ঠিক আছে? কারণ এই তারটা যদি আরো বড় হতো তাহলে এটা আরেকটু বাড়তো, আরো বড় হতো আরেকটু বাড়তো, এরপর বাড়তে বাড়তে 90 ডিগ্রি হয়ে যেত, যদি অসীম পর্যন্ত চলে যেত, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের কাছে যে ফর্মুলাটা আগেরবার ছিল সেই ফর্মুলাটাকে আমরা মডিফাই করব, মডিফাই করে দেখবো যে একটা ইনফাইনাইট লেন্থের একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হয়। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? B equals to μ0I divided by 4πr into sin θ2 plus sin θ1, এটা ছিল। আর আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে θ1 equals to θ2 equals to π/2, কারণ দুদিকেই এটা ইনফাইনাইট। তাহলে এটার অ্যানসারটা কত হবে? μ0I/4πr। আমরা যদি এখানে θ2 আর θ1 এর জায়গায় যদি π/2 বসাই তাহলে sin π/2 প্লাস sin π/2, মানে 1 প্লাস 1 হয়ে যায় আর একটা 2 হয়ে যায়। তাহলে টোটাল অ্যানসারটা হয় হচ্ছে μ0/2πi/r। এইটা আমাদের অ্যানসার হয় যদি একটা ইনফাইনাইট লেন্থের ওয়্যার আমরা নিই। ফার্দার প্রসিড করার আগে আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা যে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে সবসময় লাগে সেই সম্বন্ধে একটু আলোচনা করে নেব। সেটা হচ্ছে
ফ্লেমিং এর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড রুল, এই দুটো একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তাহলে সেটা কি ফোর্স এক্সার্ট করে, বা ফোর্স এক্সার্ট করলে আর যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক সিটি জেনারেটেড হয় সেটা আমরা এখান থেকে পেতে পারি। দেখো ফ্লেমিং এর যে লেফট হ্যান্ড রুল আছে এটাকে হচ্ছে মোটর রুলও বলে। এটাকে মোটর রুল কেন বলে, কারণ মোটরে কি হয়, মোটরে আমরা ইলেকট্রিসিটি থেকে বা ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তাহলে রুলটা কিরকম, রুলটা হচ্ছে যদি আমরা বাঁ হাতের এই তিনটে আঙুল, ঠিক আছে, এই বুড়ো আঙুলটা, এই তর্জনীটা আর এই অনামিকাটা যদি এইভাবে আমরা ছড়াই তাহলে কি হয়, এই আঙুলটা সবসময় ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করে আর এই নিচের দিকের আঙুলটা সবসময় ইলেকট্রিক ফিল্ড ডিনোট করে। তাহলে মোটরের ক্ষেত্রে কি হয়, আমরা ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে দুদিকে দুটো সাউথ পোল নর্থ পোল ম্যাগনেট রেখে দিই আর যে তারের ওয়াইন্ডিং গুলো আছে তার মধ্যে দিয়ে কারেন্ট চালাই। তার ফলে কি হয়, যে মোটরের যে ব্লেড গুলো আছে সেই মোটরের ব্লেড গুলো একটা ফোর্স এক্সার্টেড হয়, আর সেই ফোর্সটার জন্য মোটরটা এই দিকে যে ফোর্সটা পায় তার জন্য এইদিকে ঘুরতে আরম্ভ করে বা এদিকে সরতে আরম্ভ করে। তাহলে আমরা এটা যদি এই আঙুলটা থেকে যদি আমরা যদি আঁকতে আরম্ভ করি তাহলে আমরা দেখবো যে এই সাইডে আমরা এই আঙুলটা বরাবর কি হয়, আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স কাজ করে, এই আঙুলটা বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করে। তাহলে একটা 3D যদি এরিয়াটা হওয়ার চেষ্টা করো তাহলে এই দিকে ফোর্সটা এক্সার্টেড হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড রুলের সাহায্যে বলতে পারি যদি আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড দিই আর ইলেকট্রিক ফিল্ড দুটো দিই তাহলে আমি এই দিক বরাবর ফোর্স পাবো। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রিতে আছে, এটাও 90 ডিগ্রি, এটার সঙ্গে এটাও 90 ডিগ্রি আর এটার সঙ্গে এটাও কিন্তু 90 ডিগ্রিতে আছে। এইভাবে যদি আমি বলি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেক, ধরো আমার প্রত্যেকটা আঙুলের সঙ্গে প্রত্যেকটা আঙুল কিন্তু 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে, এটার সঙ্গে এটাও, ঠিক আছে, প্রত্যেকটা 90 ডিগ্রিতে আছে। রাইট হ্যান্ড রুলটাকে অনেক সময় জেনারেটর রুল বলে, কারণ এটা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ইউজ করা হয়। এখানে মেকানিক্যাল যে পাওয়ারটা আছে সেটাকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করা হয়। তখন আমরা কি করি, আমাদের ডান হাতটা ইউজ করি। ডান হাতটা ইউজ করার সময় দেখতে পাচ্ছি আমার বুড়ো আঙুলটা কি হয়েছে, ভেতরের দিকে চলে গেছে। তাহলে কি হবে, এখানে যে তর্জনী, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড তো দেবই, ম্যাগনেটিক ফোর্স দেবো বা চুম্বক দেবো বা ইলেকট্রোম্যাগনেট দেবো, যাই হোক একটা কিছু একটা দেবো। আর এদিকে ডায়নামোটাকে ঘোরাবো, যে ডায়নামোটা ঘোরার জন্য আমি স্টিম দিয়ে হোক, জল দিয়ে হোক বা যে যা দিয়ে হোক না কেন আমরা ডায়নামোটাকে ঘোরাবো এই সাইডে, ঠিক আছে, আমার ভেতরের দিকে যে বুড়ো আঙুলটা আছে এই সাইডে। তাহলে কি হবে, আমি এই সাইড বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, আর যদি কন্ডাক্টর থাকে তাহলে এই সাইড বরাবর আমাদের একটা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক পোটেনশিয়াল জেনারেট হবে। তাহলে এখানে এক্ষেত্রে এটা কি হয়, এখানেও এই জিনিসটা সেম, বি এদিকে, ই এদিকে, কিন্তু ওইটা ফোর্সটা এদিকে, উল্টো দিকে। তাহলে ফোর্সটা যদি আমি ওইদিকে দিই আর বিটা যদি আমি দিই তাহলে আমি এখানে ই পাবো। এখানে যে দুটো জিনিস আমরা দিচ্ছি সেটা হচ্ছে এইটা আর এইটা, আর পাচ্ছি হচ্ছে ফোর্স, ইলেকট্রিক থেকে মেকানিক্যাল ফোর্স পাচ্ছি। এইখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এইটা আর এইটা, আমরা মেকানিক্যাল ফোর্সটা দিচ্ছি আর পাচ্ছি হচ্ছে ইলেকট্রিক ফোর্স জেনারেটরের জন্য জেনারেট হচ্ছে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওগুলো পেতে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো।